কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কি, এটা করলে আমাদের কি সুবিধা হবে? দেখো কমপ্লেক্স ইন্টিগ্রেশন আমরা করছি, এই কমপ্লেক্স ইন্টিগ্রেশনের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে কি কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, এই ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে আমরা নানাবিধ কমপ্লেক্সের প্রবলেম সলভ করতে পারবো। তো বেসিক্যালি কি ফর্মুলাটা দেখো, সাপোজ তোমাকে একটা রিজিয়ন বলে দিয়েছে, সাপোজ একটা রিজিয়ন রয়েছে, ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স রিজিয়ন, সেটা বলছে আমি কার্ভটা সি কার্ভ, ক্লোজড কার্ভ, রাইট? তাহলে আমি বললাম একটা ফাংশন এফ অফ জেড, সাপোজ এফ অফ জেড একটা ফাংশন, এই ফাংশনটা এই যে ক্লোজড কার্ভের ইনসাইডেও অ্যানালিটিক, এবং এই যে ক্লোজড কার্ভ, এই ক্লোজড কার্ভের মানে কার্ভের যে ওপরে, এই ওপরের পয়েন্টগুলোতেও ফাংশনটা অ্যানালিটিক ফাংশন। ওকে, মানে ইনসাইডে এবং ওপরে দু জায়গাতেই কিন্তু অ্যানালিটিক। সাপোজ এবার আমি বললাম একটা পয়েন্ট, সাপোজ এই কার্ভের ইনসাইডে একটা পয়েন্ট কনসিডার করলাম, কি পয়েন্টের ভ্যালুটা আমি সাপোজ বলছি জেড ইকুয়াল টু সাপোজ Z0, এই একটা পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনটার যে মানে যে ফাংশনটা কেমন হবে সেটা বলছে এরকম হবে বেসিক্যালি, যে ওই পয়েন্টে ফাংশনটা হবে মানে z ইজিক্যাল টু Z0, রাইট? সো ইকুয়াল টু যেটা হবে 1/2 iota ক্লোজড ইন্টিগ্রাল ওভার c f of z ডিভাইডেড বাই z মাইনাস Z0 ইন্টু dz। এইটা হচ্ছে আমাদের কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। এটা কি করে হয় সেটা প্রমাণ করব। তাহলে স্টেটমেন্টটা কি সেটা আগে একটু লিখে দেওয়া যাক। ওকে, স্টেটমেন্টটা বেসিক্যালি এটা বলছে যে সাপোজ মানে একটা ফাংশন এফ অফ জেড যদি সেটা অ্যানালিটিক হয়, মানে ইফ আ ফাংশন সাপোজ ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক function key inside and on a closed curve C, এই যে ক্লোজড কার্ভ নিচে ক্লোজড কার্ভের ভেতরেও অ্যানালিটিক এবং এই ক্লোজড কার্ভ এই কার্ভের উপরেও যদি অ্যানালিটিক হয়, ওকে, এবং আমরা সাপোজ কনসিডার করে নিচ্ছি একটা যে কোনো পয়েন্ট অ্যান্ড সাপোজ জেড ইজ ইকুয়াল টু Z0, মানে Z0 ইজ এনি পয়েন্ট ইনসাইড দ্য কার্ভ, এনি পয়েন্ট ইনসাইড দ্য কার্ভ, দেন আমরা লিখতে পারি দেন মানে কার্ভ সি, রাইট? সো দেন আমরা বলতে পারবো যে এফ অফ Z0 মানে এইটা বেসিক্যালি, রাইট, ইকুয়াল টু 1/2 iota ক্লোজড ইন্টিগ্রাল ওভার C এফ অফ জেড dz ডিভাইডেড বাই z মাইনাস Z0। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে আমাদের কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। এটা কি করে হয় সেটা আমরা প্রমাণ করব, রাইট? সো প্রমাণটা দেখা যায়। সো প্রুফ, আশা করি স্টেটমেন্টটা বোঝাতে পারলাম। আচ্ছা দেখো, আমি একটা ফাংশন সাপোজ ধরে নিচ্ছি, এরকম একটা ফাংশন আমি কনসিডার করছি, সাপোজ লেট আস কনসিডার আমি একটা ফাংশন কনসিডার করছি, ফাংশনটা জাস্ট এরকম দেখতে, বলছে এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস Z0, এই একটা ফাংশন আমি কনসিডার করলাম। এইটা কি বেসিক্যালি এই ফাংশনটা কিন্তু অবশ্যই অ্যানালিটিক ফাংশন। বলছে লেট আস কনসিডার এইটা ইজ অ্যানালাইটিক ফাংশন, রাইট? অ্যানালাইটিক ফাংশন inside and on a closed curve suppose C। তাহলে এটা ক্লোজড কার্ভ ধরেছি C এর উপরে বা C এর ভেতরে এই ফাংশনটা আমি ধরে দিলাম যে অ্যানালিটিক ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা তাহলে বলতেই পারি যে
এইখানে দেখো আমি কিন্তু জেড মাইনাস জেড জিরো বলেছি, এটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে কিন্তু শুধুমাত্র এফ অফ জেড লিখিনি, আমি নিচে কী লিখেছি জেড মাইনাস জেড জিরো। তাহলে আমি বলতে পারবো দেখো যদি মানে এখানে জেড ইকুয়ালটা যদি জেড জিরো হয় তখন কিন্তু এই পুরো ফাংশনটা মানে এটাকে তুমি অন্য একটা নাম দিয়ে লিখতে পারো। সাপোজ এটাকে তুমি বললে জি অফ জেড, টোটালটাকে তুমি বললে জি অফ জেড। ওকে, তাহলে দেখো এই জি অফ জেডকে আমি বলছি অ্যানালিটিক ফাংশন। কোথায় নাকি এই মানে ইনসাইডে এবং কি অন আ ক্লোজড কার্ভ। ওকে, মানে এরকম যদি একটা ক্লোজড কার্ভ থাকে, এই ক্লোজড কার্ভ যদি থাকে তাহলে এই ভেতরের যে কোনো পয়েন্টে এই জি জেডটা অ্যানালিটিক এবং এই ওপরে মানে কার্ভটার ওপরেও কিন্তু অ্যানালিটিক ফাংশন। ক্লিয়ার? কিন্তু যদি জেড ইজিক্যাল টু জেড জিরো হয়, দেখো তাহলে জেড ইকুয়াল টু জেড জিরো পুট করলে কী হবে? সাপোজ ইফ জেড ইকুয়াল টু জেড জিরো, তাহলে দেখো নিচে কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে নিচে জিরো মানে কি আনডিফাইন হয়ে গেল। তাহলে তুমি বলতে পারবে সুতরাং জি অফ জেড ইজ ইনফাইনাইট, তাই না? তার মানে কি? তার মানে এই যে পয়েন্ট, এই পয়েন্টে রিপ্রেজেন্ট করছে সিঙ্গুলারিটি পয়েন্ট, তাই না? সিঙ্গুলারিটি মানে জেড ইজিক্যাল টু যে জেড জিরো পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু এই ফাংশনটা কিন্তু আনডিফাইন হয়ে গেল, ইনফাইনাইট হয়ে গেল। মানে সাপোজ এখানে যদি একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা কি বেসিক্যালি জেড ইকুয়াল টু জেড জিরো। ওকে, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাই কিন্তু ফাংশনটা কিন্তু আনডিফাইন মানে ইনফাইনাইট, মানে এই পয়েন্টটাকে তখন বলে আমরা সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে তখন বলা হয়ে থাকে সিঙ্গুলারিটি, সিঙ্গুলার পয়েন্ট। ওকে, সিঙ্গুলার পয়েন্ট। বুঝতে পারলাম ঘটনাটা? তাহলে দেখো, তাহলে জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্টে কিন্তু ফাংশনটা কী হবে? মানে সিঙ্গুলার হবে, তাই তো? মানে আনডিফাইন হয়ে যায় ফাংশনটা। তখন আমরা বলতে পারি এই ফাংশনটা অ্যানালাইটিক শুধুমাত্র জেড ইজিক্যাল টু জেড জিরো ছাড়া। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে লিখেছি যে এই পুরো ফাংশনটা অ্যানালিটিক ইনসাইড অ্যান্ড অন আ ক্লোজড কার্ভ, কিন্তু জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্টে কিন্তু অ্যানালিটিক নয়, কারণ জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্টে কী দেখতে পাচ্ছি? ফাংশনটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্সেপ্ট এক্সেপ্ট জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্ট। ওকে, জিনিসটা ক্লিয়ার হলো? জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্ট বা এক্সেপ্ট দ্য পয়েন্ট জেড ইকুয়াল টু জেড জিরো। ওকে, এরকম লিখি। সো এক্সেপ্ট দ্য পয়েন্ট জেড ইকুয়াল টু জেড জিরো, জেড ইকুয়াল টু জেড জিরো। জিনিসটাকে বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই পয়েন্ট ছাড়া বাদবাকি সমস্ত জায়গায় ফাংশনটা অ্যানালিটিক ফাংশন, কোনো অসুবিধা নেই। এইবার দেখো এই যে ক্লোজড কার্ভ, এটাকে আরেকটু সুন্দর করে দেখাই। এই যে ক্লোজড কার্ভ, ওকে, এই ক্লোজড কার্ভের ভেতরে আমি ছোট্ট একটা কার্ভ কনসিডার করে নিচ্ছি। আমি মানে একটা বেসিক্যালি কার্ভ না, সার্কেল কনসিডার করে নিচ্ছি। ঠিক আছে, একটা সার্কেল কনসিডার করলাম। এই যে সার্কেলটা কনসিডার করলো, এই সার্কেলটা রেডিয়াসটাকে আমি বললাম সাপোজ ইপসিলন। কি বললাম? ইপসিলন হচ্ছে তার রেডিয়াস। ওকে, ইপসিলন হচ্ছে তার রেডিয়াস। আচ্ছা, মানে সেন্টারটা কোথায়? সেন্টারটা বেসিক্যালি জেড ইজিক্যাল টু জেড জিরো। তাহলে এই যে সেন্টারটা বেসিক্যালি জেড ইকুয়াল টু জেড জিরো। তাহলে জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্টকে ঘিরে একটা ইপসাইলন রেডিয়াসের একটা কি সার্কেল ড্র করেছি আমি। সো এখানে বলতে পারি আমি সো লেট কনসিডার কি এইটাকে সাপোজ একটা কিছু নাম দেওয়া যাক, গামা বললাম আমি। ওকে, যে সার্কেলটাকে আমি সাপোজ বলছি কি গামা। ওকে, লেট আস কনসিডার কি যে গামা বি আ সার্কেল, রাইট? এটা সার্কেল যা রেডিয়াস কত বলেছি আমি? অফ রেডিয়াস সাপোজ ইপসিলন, রাইট? যা সেন্টার কি? সেন্টারটা জেড ইকুয়াল টু জেড জিরো। সো উইথ দ্য সেন্টার, রাইট? উইথ দ্য সেন্টার অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো, কোনো অসুবিধা নেই। সো আমরা এখানে বলতেই পারি যে এই যে গামাটা কিন্তু অবশ্যই যে কার্ভ সি তার কিন্তু ভেতরে রয়েছে, এটা কিন্তু অবশ্যই। সো ইউ ক্যান সে যে so that
গামা, যে গামা ছোট যে সার্কেলটা ইজ inside the closed curve, inside the curve C, okay, inside the curve C, তাহলে C কার্ভের ভেতরে কিন্তু রয়েছে। তাহলে এতদূর পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের দেখো বের করতে হবে কি, বের করতে আমাদের এই ইন্টিগ্রেশনটা, রাইট, এই ইন্টিগ্রেশন, আমরা যদি ইন্টিগ্রেশনটা বের করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে দেখো মানে বেসিক্যালি সুতরাং আমরা করতে পারি এখানে, সো নাও সো সাপোজ ইন্টিগ্রেশন করা যাক, রাইট। সো সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি আই ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল, দেখো সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড। দেখো আগে আমরা কচিস থিওরেমের কনসিকুয়েন্স পড়েছি, কনসিকুয়েন্সে দেখেছিলাম যে এই যে টোটাল যে কার্ভটা, এই যে বড় যে কার্ভটা রয়েছে তার জন্য যে ইন্টিগ্রেশনটা পাবো আমরা, আর ভেতরে যদি কোনো কার্ভ থাকে তাদের ইন্টিগ্রেশন কিন্তু সে, মানে ভেতরে যদি আরও যদি আলাদা আলাদা থাকতো কি তাদের সামেশন পাতকে দেওয়া আমরা বেসিক্যালি। এখানে যদি একটাই রয়েছে তাহলে কি এটার সাথে এটা সমান হবে, সিম্পল কথা। এখানে যদি আরেকটা আমি ক্লোজড কার্ভ নিতাম আমি, হ্যাঁ, মানে একটা সার্কেল যদি কনসিডার করতাম তাহলে কি তাদের যোগফল হতো টোটালটা, তাই না? এই কনসিকুয়েন্সটা মানে এই কনসিকুয়েন্সটা কিন্তু আমরা পড়েছি। তো আমি আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আচ্ছা, তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি, সুতরাং উই ক্যান সে ক্লোজড ইন্টিগ্রাল, দেখো এখানে কিন্তু কার্ভটা কি এখানে গামা হবে, রাইট। সো এফ অফ জেড জেড মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড, ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই যে গামা, সো নাও আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে ইপসিলনটা কি রেডিয়াস গামাটা, তাই তো? ইপসিলনটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো সো মড অফ জেড মাইনাস জেড জিরো ইকুয়াল টু ইপসিলন, ক্লিয়ার? মানে এইটা হচ্ছে তোমার কি রেডিয়াস রিপ্রেজেন্ট করছে, মানে বেসিক্যালি ডিস্টেন্স, মানে ধরো দুটো পয়েন্টের ডিস্টেন্স, মানে ইন জেনারেল এইখানটা ধরলাম জেড, আর এই সেন্টারটা কত বললাম আমি জেড জিরো, তাহলে এইটুকুন কত হবে জেড মাইনাস জেড জিরো হয়ে গেল তার মড ভ্যালুটা, রাইট। তাহলে মড ভ্যালু নিলে পরে কিন্তু তুমি এই ইপসিলনটা কিন্তু তুমি লিখতে পারো, সো মড অফ জেড মাইনাস জেড জিরো মানে ইপসিলন, রাইট। সো আমরা বেসিক্যালি এরকম জানি, দেখো জেডকে আমরা এরকম লিখতে পারি না, পোলার ফর্মে কেমন লিখতে পারি আমরা, সো মড জেড ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, রাইট, এটা লিখতে পারি আমরা। তাহলে মড জেড পেয়ে গেছি, তাহলে জেড কী করে বের করবো আমরা, সো জেড ইকুয়াল টু, সুতরাং জেড মানে বেসিক্যালি এখানে জেড মাইনাস জেড নট, তাই তো, ইকুয়াল টু মড জেড মাইনাস জেড নট ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, রাইট, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুতরাং জেড মাইনাস জেড জিরো ইকুয়াল টু এইটুকুনি মানে কত ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, ক্লিয়ার? এখান থেকে তুমি জেড ইকুয়াল টু বলতে পারো, সো জেড ইকুয়াল টু এইটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস হয়ে গেল, সো জেড জিরো প্লাস ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকুনি বুঝতে পারলাম। তাহলে এখানে জেডের জায়গায় কিন্তু আমরা মানটা বসাতে পারি, এই যে ইকুয়েশনটা যদি আমি 1 নম্বর নাম দিই তাহলে 1 নম্বর ইকুয়েশনে কিন্তু জেডের জায়গায় আমি জেডের মানটা বসাতে পারবো। তাহলে এখানে দেখো ডিজেডের দরকার আমাদের, তাহলে এখান থেকে ডিজেড বের করে নেওয়া যাক, ওকে। সো আমি যদি ডিজেড বের করি তাহলে কী লিখবো, ডিজেড ইকুয়াল, দেখো জেড জিরো কনস্ট্যান্ট, তাহলে জিরো প্লাস ইপসিলন কনস্ট্যান্ট থাকলে ই টু দি পাওয়ারে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার আয়োটা থিটা, এটাই থাকবে ইনটু, বাট এইটা তো থিটা নয়, তাই তো, মানে এটা বেসিক্যালি আয়োটা থিটা, তাহলে কী লিখতে পারি আমরা, আয়োটা থাকলো আর থিটা ডেরিভেটিভ করলে কী হবে ডি থিটা পাবো আমরা। তাহলে আলটিমেট আমরা যেটা পাচ্ছি বেসিক্যালি, সো ডিজেড ইকুয়াল টু ইপসিলন, অ্যাকচুয়ালি আয়োটা ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা ইন্টু ডি থিটা। তাহলে এই জিনিসগুলোকে আমরা কিন্তু এবার ইউজ করবো, রাইট, in equation 1. So now from equation 1 by using equation 2a and 2b, তাহলে আমরা কি লিখতে পারি, সো সুতরাং আমরা লিখতে পারি যে i ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রাল, তাই তো,
যেহেতু মানে টোটাল যে কার্ভটা মানে যে ক্লোজ সি মানে সি কার্ভ আর যে গামা তারা সেম, তাহলে আমরা এখানে গামাটা ইউজ করছি। সো গামা এফ অফ জেড মানে এটা ছিল, একটা লিখি আগে, জেড মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড। এবার ভ্যালুগুলো পুট করে দাও, রাইট? সো ক্লোজড কার্ভ সরি গামা এফ অফ জেড, জেড মানে কত পেলাম আমরা, জেড জিরো প্লাস কি ছিল, জেড জিরো প্লাস ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, রাইট? ডিভাইডেড বাই জেড মানে কত আবার এটা, জেড জিরো প্লাস ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড মানে কত আবার দেখো, আয়োটা ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা ইন্টু ডি থিটা। জাস্ট সিম্পল। তাহলে থিটা চলে আসলো। দেখো যেহেতু ক্লোজড কার্ভ মানে এটা কি ক্লোজ সার্কেল, এটা তাহলে তার ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে? সো ইউ ক্যান সে ইন্টিগ্রেশন লিমিটটা কিন্তু অবশ্যই থিটার ভ্যালু কত হবে, 0 থেকে 2 পাই, যেহেতু ক্লোজড মানে পুরো সার্কেল, তাহলে 0 থেকে 2 পাই হবে। সিম্পল জিনিস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা যেমন আছে তেমন থাকলো, এফ অফ জেড জিরো প্লাস ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, আর এইখানে কাটাকাটি হবে, সুতরাং থাকবে ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, আর এখানে আয়োটা ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা ইন্টু ডি থিটা। এইখানে দেখো কাটাকাটি হবে, ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা কাটবে, ই টু দি পাওয়ার আয়োটা থিটা কাটবে, এখন ইপসিলন ইপসিলন কাটবে, তাই তো? তাহলে এখানে থাকবে বেসিক্যালি কি, এই আয়োটাটা এদিকে নিয়ে আসতে পারি, সুতরাং এখানে থাকছে, আর এখানে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু 2 পাই, আর এফ অফ জেড জিরো প্লাস ইপসিলন ই টু দি পাওয়ার অফ আয়োটা থিটা, আর এখানে সিম্পল ডি থিটা। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার এটা মানে আয়ের ভ্যালু পেলাম, রাইট? মানে ইন্টিগ্রেশনটা। এইবার আমি কনসিডার করছি একটা লিমিট, যেহেতু যে ইপসিলনটা রেডিয়াস, আমার তো বেসিক্যালি এই রেডিয়াসটা দরকার নেই পুরো সার্কেলটা, আমার তো এই পয়েন্টটা দরকার। তাহলে আমি কি করতে পারি, মানে আমার এই জেড ইজিক্যাল টু জেড জিরো পয়েন্ট, সেই পয়েন্টটা দরকার আমার, মানে ওই পয়েন্টে আমি দেখতে চাইছি, তাই না, যে ফাংশনটা কেমন হবে। তাহলে পরে আমাকে ইপসিলনটাকে কী করতে হবে, টেন্স টু ইনফাইনাইট সরি টেন্স টু জিরো করতে হবে, ইপসিলনটাকে টেন্স টু জিরো করতে হবে। তাহলে কি সেটা চলে আসবে পুরো একটা পয়েন্টে। তাহলে আমি এখানে বলতে পারি, সো নাও উই আর টেকিং so now we are taking limit, ওকে? কার উপর লিমিট নিচ্ছে আমরা, লিমিটটা কেমন, বেসিক্যালি দেখো ইপসিলনটা টেন্স টু জিরো। যদি তাই হয় তাহলে তুমি কি বলবে, সিম্পল, তুমি বলবে সুতরাং আই ইকুয়াল টু আয়োটা ইন্টিগ্রেশন ফ্রম 0 to 2 পাই এফ অফ, দেখো এখানে যেহেতু ইপসিলনটা টেন্স টু জিরো, তখন এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট জিরো বলতে পারি। তাহলে থাকছে কত, এফ অফ জেড নট বা জেড জিরো ই টু দি পাওয়ার সরি ডি থিটা, রাইট? ডি থিটা। তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি আলটিমেট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এই দেখো এফ অফ যে জেড জিরো, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। মানে আমি এটা কীরকম লিখতে পারি, সো আয়োটা, তাহলে এফ অফ জেড জিরো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, তাহলে বাইরে বের করে নিয়ে আসতে পারি। সো 0 থেকে 2 পাই ডি থিটা, রাইট? তাহলে এটা করলে পরে তুমি পাবে আয়োটা এফ অফ জেড জিরো, এর ইন্টিগ্রেশন করলে থিটা হবে, লিমিট বসাবে 0 থেকে 2 পাই, মানে এটা করলে পরে আলটিমেট তুমি যেটা পাবে আয়োটা এফ অফ জেড জিরো ইন্টু 2 পাই, রাইট? তাহলে এটা পাচ্ছ তুমি কি আয়ের ভ্যালু, মানে ইন্টিগ্রেশনটার ভ্যালু। সো সুতরাং তুমি বলতে পারো তাহলে, সুতরাং যে ইন্টিগ্রেশনটা ভ্যালু কত পেলাম, বেসিক্যালি যদি লিখি ভালো করে 2 পাই আই এফ অফ জেড জিরো, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনটা কি ছিল, এরকম ছিল, ক্লোজড ইন্টিগ্রাল সি, রাইট? গামা আর সি একই বললাম। তাহলে আমরা লিখতেই পারি এটা এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জেড জিরো ডিজেড ইকুয়াল টু 2 পাই আয়োটা এফ অফ জেড জিরো।
এখান থেকে যদি আমি লিখি এরকমভাবে যে এফ অফ জেড জিরো এটাকে রাখলাম, তাহলে কি 2 পাই আইটা নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারবো 1/2 পাই আইওটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জেড জিরো ইন্টু ডিজেড। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারি। কিছুই না, মজার আকারে করো, বুঝে বুঝে করো, তাহলে দেখে বুঝতে পারবে যে কেন এটা করলাম, কেন এটা হলো, তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটাই ছিল কচি ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, দিস ইজ কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। সো দিস ইজ কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। হলো? ক্লিয়ার হয়েছে? এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা শিখবো এখন, সেটা কি বেসিক্যালি এই যে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা পড়লাম, যদি বলে এটা ডেরিভেটিভ বের করো, হ্যাঁ এরকম প্রশ্ন আমরা দেখবো, মানে প্রবলেম করলে আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। এটা থিওরিটা বুঝে নাও তাহলেই হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো করতে পারবে। সো সাপোজ তোমাকে যদি বলা হয় যে মানে ডেরিভেটিভটা ক্যালকুলেট করো, সাপোজ ফর এরকম লিখি আমি, ফর সাপোজ nth অর্ডার ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ সাপোজ এই ফাংশনটা অফ এফ অফ জেড, ওকে, অফ এফ অফ অ্যাট জেড ইজ ইকাল টু জেড জিরো, মানে এই পয়েন্টেই ফাংশনটার বললাম nth অর্ডার ডেরিভেটিভ করো। খুবই ইন্টারেস্টিং। তাহলে সেটা কত হবে সেটা আমি লিখি, মানে এরকম হবে বেসিক্যালি, প্রমাণ করবো আমরা। সো যেহেতু জেড ইজ ইকাল টু জেড জিরো পয়েন্টে, মানে এন হবে এখানে, nth অর্ডার বলেছি আমি। সো এন জেড ইজ ইকাল টু জেড জিরো পয়েন্টে ইকুয়াল টু, এটা হবে বেসিক্যালি এন এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 পাই আয়োটা। হলো? ক্লোজড ইন্টিগ্রাল এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জেড জিরো থাকবে, বাট টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে একটা বেশি হবে। এখানে যত অর্ডার থাকবে তার থেকে কি এক বেশি হবে এখানে, ইন্টু ডিজেড। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে বেসিক্যালি। সো দেখা যাক কী করে প্রমাণ করা যায়। খুবই ইজি, শুধুমাত্র কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা বুঝতে হবে, ওটা যদি তুমি বোঝো তাহলে এটা তুমি করতে পারবে। ক্লিয়ার? সো দেখা যাক এটা প্রুফ করা যাক। ওকে, সো প্রুফ। সো কি বেসিক্যালি দেখো, আমরা ডেরিভেটিভের আমরা ডেফিনেশন জানি, তাই না? সো উই নো কি, সাপোজ তোমাকে যদি বলি এফ অফ এটা বের করতে, যে এফ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম জেড ইজ ইকাল টু জেড জিরো পয়েন্ট, তাহলে তুমি বলবে যে লিমিট, সাপোজ একটা কিছু ধরে নিই, জেড টেন্স টু এইচ টেন্স টু জিরো, তাহলে এখানে লিখতে পারো তুমি এফ অফ প্রথমে জেড জিরো প্লাস এইচ হবে মাইনাস এফ অফ জেড জিরো ডিভাইডেড বাই জেড জিরো প্লাস এইচ মাইনাস জেড জিরো, মানে জাস্ট সিম্পল এইচ বলতে গেলে, তাই তো? তাহলে এইটা হচ্ছে তোমার ডেফিনেশন। এবার দেখো, আচ্ছা এটাকে আরেকটা লাইন লিখি। সো লিমিট এইচ টেন্স টু জিরো, সো এখানে তুমি বলবে যে এফ অফ জেড জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জেড জিরো ডিভাইডেড বাই এইচ, এটাকে তুমি 1 নম্বর নাম দিলে। দেখো এখানে তাহলে এফ অফ জেড জিরো প্লাস এইচ এগুলো কি, এগুলো বের করে নিয়ে যাক। এটা বেসিক্যালি আমরা ইউজ করতে পারবো কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। সো নাও এই যে এখানে আমি বললাম এখনই এফ অফ জেড জিরো প্লাস এইচ, তাহলে এইটাই হলো কত হবে। দেখো সিম্পল, এই টোটালটাকে এবার আমি জেড জিরো হিসেবে ট্রিট করতে পারি, মানে জেড জিরো জায়গায় জাস্ট আমি কী লিখবো, এখানে জেড জিরো প্লাস এইচ লিখবো। তাহলে ফর্মুলাটা কী ছিল, বলছে 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল সি, ওকে, এফ অফ জেড ডিভাইডেড বাই জেড জিরো, জেড মাইনাস জেড জিরো, মানে জেড থাকলো মাইনাস জেড জিরো মানে কত, এখানে জেড জিরো মানে এইটা লিখবো, তাই তো, মাইনাস প্লাস এইচ এইটা ইন্টু ডিজেড। এটা যদি তুমি ভাঙো তাহলে এরকম হবে, মানে এটা এই মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলে পরে এরকম দেখতে হবে, 2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল সি
f of z divided by so z minus z0 plus আছে so ইনাস হবে এখানে into dz, এটাকে তুমি 2a নাম দিলে। ওকে, সিমিলারলি তোমাকে বের করতে হবে f of z0, সো তুমি জানো and f of z0 equal to 1 over 2 pi iota closed integral over c f of z divided by z minus z0 into dz, এটাকে তুমি নাম দিলে সাপোজ 2b। তাহলে 2a ইকুয়েশন আর 2b ইকুয়েশন এটা এই দুটোকে যদি আমরা এক নম্বরে পুট করি তাহলে কি হবে দেখো। সো ফ্রম ইকুয়েশন 1, so from equation 1 by using or putting equation 2a and 2b, okay, then কি পাবো দেখো। সো এখানে ছিল f prime z0 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ ফাংশন f, এটা লিখতে পারি আমরা দেখো লিমিট h টেন্ডস টু 0, রাইট হলো। এখানে f অফ এইটুকুনি জায়গায় দেখো 1/h দুজনের মধ্যে রয়েছে, তাহলে কমন নিয়ে নিই, রাইট। সো 1/h টাকে এখানে কমন নিয়ে নিলাম, 1/h টা কমন নিয়ে নিলাম। সো f অফ z প্লাস h তার মান কত আবার দেখো 1/2 pi i, লিখি একটা লাইন 1/2 pi iota ক্লোজড ইন্টিগ্রাল c, এখানে থাকছে f of g divided by z minus z0 minus h into dz, ওকে এটা। আর এখানে মাইনাস সাইন, সো মাইনাস অফ এখান থেকে লিখি মাইনাস অফ একই রকম ভাবে 1/2 pi iota closed integral c f of z divided by z minus z0 into dz, এই হচ্ছে গিয়ে জিনিস। ওকে, জাস্ট সিম্পল 1/2 pi iota কমন আসবে, সো জাস্ট সিম্পল ক্যালকুলেশন। সো 1/2 pi iota কমন আসলো, দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে পরে সো লিমিট h টেন্ডস টু 0, এখানে 1/h থাকবে। এখানে যেটা হবে বেসিক্যালি কি দেখো, দুটোরই ইন্টিগ্রেশন যেহেতু একই মানে ক্লোজড ইন্টিগ্রাল ওভার c, তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি না ক্লোজড ইন্টিগ্রাল ওভার c। সো f অফ z দুজনের মধ্যে রয়েছে, কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে থাকবে পরে দেখো 1/z minus z0 minus h minus of 1/z minus z0 into কি হবে দেখো f of z into dz, এটা বলতে পারি আমরা। এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে ওইটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো। সো 2 pi iota, সো লিমিট h টেন্ডস টু 0 1/h ক্লোজড ইন্টিগ্রাল ওভার c, এটা ক্যালকুলেশন করলে পরে যেটা হবে বেসিক্যালি দুজনেই থাকবে না z minus z0, এটা কাটবে সুতরাং থাকবে এখানে z minus z0 আবার মাইনাস এটা কাটবে সুতরাং এটা থাকবে। সো মাইনাস z মাইনাস ঢুকে গেলে প্লাস হয়ে যাবে, সো প্লাস z0 প্লাস h ইন্টু f of z ইন্টু dz, হলো সিম্পল জিনিস, জাস্ট একটু ক্যালকুলেশন করলেই হয়ে যায়। তাহলে এখানে দেখো কাটাকাটি করো, সো z0 কাটলো z কাটলো সুতরাং h থাকবে, রাইট। সো আমরা এখানে লিখতে পারি 1/2 pi iota লিমিট h টেন্ডস টু 0 1/h, এখানে ক্লোজড ইন্টিগ্রাল ওভার c, এখানে শুধু h থাকবে ডিভাইডেড বাই সো z minus z0 minus h into z minus z0 into dz, ওকে এইটা পাচ্ছি আমরা। এবার দেখো তাহলে h কেটে গেল যেহেতু h ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টিগ্রেশন। সো আমরা বলতে পারি এখানে যে 1/2 pi iota, ওকে এখানে
দেখো h টেন্স টু 0, তাহলে এটাকে আমি পুট করে দিতে পারি। তাহলে পুট করে দিলে কি হবে? পুট করে দিলে হবে বেসিক্যালি ক্লোজড ইন্টিগ্রাল ওভার c। দেখো h তো কেটে গেল, এই h ক্যান্সেল আউট হলো। এবার h টেন্স টু 0, তার মানে কি এখানে h এর জায়গায় আমি 0 পুট করবো। তাহলে এখানে হবে কি বেসিক্যালি দেখো, আচ্ছা এখানে একটা ফাংশন f অফ z আছে, সো এখানে হয় বেসিক্যালি তাহলে f অফ z থাকলো, দেখো এই ফাংশনটা ছিল না, এটা লেখা হয়নি এখানে। আচ্ছা তাহলে f অফ z থাকলো ডিভাইডেড বাই, যেহেতু যে h ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে এখানে থাকছে পড়ে কত z মাইনাস z0 ইন্টু z মাইনাস z0, তাহলে হোল স্কয়ার লিখতে পারি আমরা, সো ইন্টু dz হলো। এইটা পাচ্ছ তুমি f প্রাইম z0 তার ভ্যালু, তাই না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে। এই একটাকে তুমি লিখতে পারো একের কি ফ্যাক্টোরিয়াল, একটাকে তুমি লিখতে পারো একের ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? মানে পরবর্তী যখন আরও করবে তুমি তখন কি সেগুলো মানে যখন সেকেন্ড অর্ডার করবে তখন কি 2 এর ফ্যাক্টোরিয়াল আসবে, যখন থার্ড অর্ডার করবে 3 এর ফ্যাক্টোরিয়াল আসবে, মানে এরকম আসবে। মানে সিমিলারলি ইউ ক্যান রাইট কি দেখো জাস্ট সিম্পল, যদি আমি nth অর্ডার করি, মানে আচ্ছা একটা দেখাই, যদি সেকেন্ড অর্ডার করি তাহলে কি বলবে তুমি এইরকম, রাইট? সো 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 পাই আয়োটা closed integral over c f of z divided by z minus z0 to the power, এখানে 2, তার মানে 2 প্লাস 1 মানে 3 হলো, তাই তো, ইন্টু dz। এইভাবে কিন্তু চলতে থাকবে, সো সন চলছে। তাহলে আলটিমেট তুমি যেটা পাবে, সো f of n, nth অর্ডার ডেরিভেটিভ করছো তুমি at z is equal to z0, সো এখানে n এর ফ্যাক্টোরিয়াল divided by 2 pi iota closed integral over c f of z divided by z minus z0 to the power n plus 1, এক যোগ হবে সবসময়, ক্লিয়ার, ইন্টু dz। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ফাংশনটার ডেরিভেটিভ, ক্লিয়ার? তাহলে তোমাকে কোশ্চেনে এরকম বলে দিতে পারে, এরকম ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলতে পারে, তাহলে দেখো তুমি জাস্ট এই দুটোকে এই দিকে নিয়ে চলে আসবে, তাহলে হয়ে যাবে। তখন কি জাস্ট ফাংশনটা ডেরিভেটিভ করে দেবে, ওই পয়েন্টটা পুট করে দেবে, তাহলেই হয়ে যাবে। মানে ক্যালকুলেট প্রবলেম করার সময় তোমাকে এইভাবে করতে হয়, প্রবলেম যখন করবে তখন আরও ভালো করে বুঝতে পারবে। মানে তোমাকে এই ইন্টিগ্রেশনটা তোমাকে সলভ করতে বললো, সাপোজ z মাইনাস z0 টু দি পাওয়ার, সাপোজ এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, সাপোজ আমি এখানে বললাম 5 ইন্টু dz, ওকে। তখন তুমি কি করবে, তখন জাস্ট কিছুই না, তাহলে এই যে 2 পাই আই, সো 2 পাই আই ডিভাইডেড বাই, যেহেতু এখানে 5 বলেছে তাহলে তোমার মাথায় রাখতে হবে 5 মানে বেসিক্যালি কত, 4 প্লাস 1, এই 4টা তোমার এই মানে এত অর্ডার ডেরিভেটিভ, রাইট? সো এখানে তুমি লিখবে, দেখো এনে যাই তুমি কি লিখবে বেসিক্যালি 5 মাইনাস 1 মানে 4, এখানে 4 এর ফ্যাক্টোরিয়াল, রাইট, ইন্টু এফ অফ, দেখো এখানে ফাংশনটা কি জেড এর ফাংশন, বাট এইখানে তুমি কি করবে ডেরিভেটিভ করে, এই ফাংশনটা ডেরিভেটিভ করে জেড এর মানটা পুট করে দেবে। কত অর্ডার ডেরিভেটিভ হবে, 4th অর্ডার, মানে এখানে দেখো এখানে যেহেতু 5 রয়েছে তার মানে কি 4 প্লাস 1, তাহলে 4 হবে এখানে, মানে এখানে তুমি 4 লেখো, 4। এবার জেড ইকুয়াল তুমি কী করে দেবে, z0 পুট করে দেবে। মানে ফাংশনটা তোমার এরকম যদি হয়, সাপোজ এটা এক্সাম্পল দিয়ে বোঝায়, আচ্ছা এটাকে, তাহলে এটা জিনিসটা ক্লিয়ার হলো। এভাবে তুমি কিন্তু প্রবলেমটা করতে পারবে, মানে এই ইন্টিগ্রেশনগুলো তুমি সলভ করতে পারবে। সাপোজ তোমাকে এই ফাংশনটা এরকম বলে দিয়েছে, রাইট, কি যে এফ অফ জেড ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে সাপোজ ই টু দি পাওয়ার অফ আয়োটা জেড, এরকম বলে দিয়েছে। এবার তোমাকে বলছে যে তাহলে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে তুমি ডেরিভেটিভ করো, তুমি এফ প্রাইম জেড, তাহলে কত হবে এটা আয়োটা ই টু দি পাওয়ার অফ আয়োটা জেড। তোমাকে বললাম যে অ্যাট জেড ইজ ইকুয়াল অ্যাট জেড ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে, সাপোজ অ্যাট জেড ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট, তখন তুমি কী করে বলো, সো এফ প্রাইম এখানে 2 পুট করবে ইকুয়াল টু আয়োটা ই টু দি পাওয়ার অফ আয়োটা 2। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখালাম আমি, তাই তো? যদি সেখানে ফার্স্ট অর্ডার না হয়, যদি হতো, তাহলে কি মানে ফার্স্ট অর্ডার না হয় সেটা সেকেন্ড অর্ডার হতে পারে, থার্ড অর্ডার হতে পারে, তখন কি তোমাকে আরও ডেরিভেটিভ করতে হবে, তারপরে তুমি পাবে, তাই না? জাস্ট সিম্পল, একদম সিম্পল জিনিস। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার আনসার, ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে হবে। আস্তে আস্তে আমরা প্রবলেম দেখবো, প্রবলেম দেখে আরও বুঝতে পারবো যে কী করে সলভ করতে হয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।